নমস্কার, কবির কথা বলছি। একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা দেখতে পাবেন পার্থ মুখোপাধ্যায় সিআইটিইউ নেতা এবং সিপিআইএম রাজ্য কমিটির সদস্য, আসানসোলের সিপিআইএম নেতা। তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এবং পুলিশকে রীতিমতো তিনি হুঁশিয়ারি দিলেন এবং বুঝিয়ে দিলেন যে তাদের সাংগঠনিক শক্তি, তাদের সাংগঠনিক ক্ষমতা আগের থেকে অনেকটাই বেড়েছে। দেখুন, প্রসঙ্গত বলে রাখা ভালো, আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে সারা ভারত শিল্প ধর্মঘট, 12 দফা দাবিতে বেশ কিছু কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তারা এই ধর্মঘট ডেকেছে। প্রত্যেকবারের মতো এবছরও ডেকেছে এবং এই রাজ্যের সরকার, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দাবি দেওয়া নিয়ে ধর্মঘট, এবং এই রাজ্যের সরকার খুব অদ্ভুত, মানে এই ঘটনা ঘটেই চলেছে। তারা এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, অর্থাৎ বিজেপি সরকারের বিরুদ্ধে, রাজনৈতিকভাবে বলা ভালো বিজেপির বিরুদ্ধে ডাকা এই ধর্মঘটকে ভাঙার জন্য সর্বাত্মকভাবে সামিল হয়েছে। অদ্ভুত বিষয়, কোথাও গিয়ে কি সেটিং তকমাকে তারা শিলমোহর দিচ্ছেন, মানে বিজেপি এবং তৃণমূল দুটি দলই দিচ্ছেন, এদের যে বিজেপি তৃণমূল বিশেষ করে, কারণ তৃণমূলের বিরুদ্ধে কোনো ইস্যুই নেই আজকে ধর্মঘটের। সেখানে তৃণমূল কংগ্রেস আজকের এই ধর্মঘটকে বানচাল করার জন্য সমস্ত রকমের প্রতিহিংসামূলক বা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে তারা নেমেছেন। পার্থ মুখার্জির সঙ্গে কথা বলেছিলাম, ঠিক বিষয়টি কী জেনে নেওয়ার চেষ্টা করেছি। তার আগে আপনারা দেখুন এই ভিডিও ফুটেজটি। গোটা রাজ্যের অসংখ্য জায়গায় ঘটেছে এরকম ঘটনা। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা পুলিশ তারা বামপন্থীদের ধর্মঘটকে ভাঙার জন্য তৎপর, এবং আবারও বলছি এই ধর্মঘট কিন্তু বিজেপির নীতির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ডাকা হয়েছে। আপনারা গোটা প্রতিবেদনটি দেখুন। পার্থ মুখার্জির সঙ্গে কথা বলেছিলাম, সেই সম্পূর্ণ কথোপকথন শুনুন। এবং আবারও বলছি, যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে আসছেন, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও বেশি মানুষের কাছে যে খবর মেন স্ট্রিম মিডিয়ায় সেভাবে উঠে আসে না, আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন পার্থ মুখার্জির সঙ্গে পুলিশের সেই বাকবিতণ্ডা, পুলিশ কার্যত চম্পট দিল, এবং পার্থ মুখার্জির সঙ্গে কথোপকথন, সবটা শুনুন, সঙ্গে থাকুন। খুলে দিচ্ছি আমরা। খুলুন না, ব্যানার খুলবো না। কেন ব্যানার আপনি খুলুন, আপনি খুলুন। আপনারা যে শুনুন, আমি আপনাকে আরে শুনুন, এটা দিনাজপুর বা কালীগঞ্জ নয়, এটা দিনাজপুর। এটা দিনাজপুর। You can't do it. আমি আপনাকে খুঁজে করুন, আপনি আমরা খুলে দেবো। খুলুন, আরে সময় দিন না, ভিডিও করো, ভিডিও করবো। এই পার্থ মুখার্জি কারোর কাছে মাথা নামাইনি। পার্থ মুখার্জি কোনোদিন কারোর কাছে মাথা নামাইনি। পার্থ মুখার্জি কোনোদিন মাথা নামাইনি। আপনি ঝোল, আপনি ঝোল থেকে আপনি ভয় দেখাবেন না। হ্যাঁ, দারুণ দারুণ দিচ্ছেন আপনি। আপনি ছেলেরা পেয়ে মেয়েরা গেটে ওটা মহিলা পুলিশ আনো। এই মেয়েরা গেটে শুধু মহিলা পুলিশ আনু করা, আর গায়ে দিলে বলবে যে 100 মনে করে দেখে নেবো, দেখে নেবো। পার্থবাবু, আপনার সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার যে ভিডিও যেটি আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা দর্শককে অবশ্যই দেখাবো। তার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আজকে আপনাদের এই সারা ভারত ধর্মঘট ঠিক কি ইস্যুতে? সর্বভারতীয় ক্ষেত্রে 10টি ট্রেড ইউনিয়ন তারা যৌথভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছে। প্রধানতম কেন্দ্রবিন্দু হচ্ছে শ্রম কোড বাতিল করতে হবে, এইটাই ছিল মুখ্য দাবি। হুম। মূল দাবিটা নিয়েই আমাদের দীর্ঘ লড়াই চলছে, এবং বেশ কিছুদিন ধরেই আমরা আমাদের প্রচার, লিফলেট, কয়লা ক্ষেত্র, ইস্পাত ক্ষেত্র, ব্যাংক, বিমা, প্রত্যেকের স্ব ক্ষেত্রে নিজস্ব প্রচার এবং বিপদের কথা শ্রমিকদের বুঝিয়েছেন।
সমস্যাটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই, হুম। কিন্তু সরাসরি টিএমসির দলদাস পুলিশ তারা বিজেপির হয়ে সরাসরি নেমে তারা প্রমাণ করেছে যে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। কিন্তু এত কিছুর পরও তারা কিন্তু সেটাকে সামলাতে পারেনি। এটা হচ্ছে মূল বিষয়। শ্রম কোডের কথা, জিনিসপত্রের দাম বৃদ্ধি, এগুলো তো আছেই। সব নিয়েই হচ্ছে যে আমাদের কথা। শ্রম কোডের বিষয়টা একদম সাধারণ মানুষের বোধগম্য করে খুব সংক্ষেপে যদি একটু ব্যাখ্যা করে দেন। যেমন তারা বলছেন, শুনতে ভালো লাগবে, 180 দিন কাজ করলেই তাদের ছুটি পাবে, বিভিন্ন রকমের প্রলুব্ধ করা হচ্ছে। কিন্তু এটা বলা হচ্ছে না 179 দিনে যদি তার চাকরি ছেদ পড়ে তাহলে তার দায়িত্ব কে নেবে? হুম, এটা হুম। কি কোনো শ্রম দপ্তর নেবে? হুম, হুম। কারণ শ্রম দপ্তর নেবে না। ফলে কাউকে 179 দিন কাজ করে বসিয়ে পরে যদি আবার নতুন করে নিয়োগ করা হয়, তাহলে অধিকার কাটলমেন্টের কাজটা কতটা সহজ হলো? এটা হচ্ছে একটা খুব অত্যন্ত সহজ কথা। ২ নম্বর, এতদিন পর্যন্ত ১০০ জন শ্রমিক থাকলেও তাদের যে দর কষাকষির ক্ষমতা, তাদের ট্রেড ইউনিয়ন গড়ে তোলা, তাদের যে জায়গাটায় কোনো ছাঁটাই করতে হলে তাহলে নিশ্চিতভাবেই শ্রম দপ্তর বা সরকারের একটা অনুমোদনের প্রশ্ন থাকতো। এখন সেটা ৩০০ করে দেওয়া হয়েছে। এই ধরনের কারখানা কতগুলো আছে? ফলে ছোটখাটো যে কারখানায় আমাদের ছেলেরা দিন গুজরান করছে, তাদের জীবনমানের ক্ষেত্রে এটা তাহলে কি দাঁড়ালো? তাহলে এটাই দাঁড়াচ্ছে যে তারা তাদের অধিকারের প্রশ্নটাকে সামনে আনতে পারল না। সবচেয়ে শ্রম কোডের বাইরে গিয়েও একটা কথা বলা যায়, পরিচারিকাদের একটি সামাজিক একটা যে দিকগুলি আছে, সেই সুরক্ষার প্রশ্ন নিয়ে একটি সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি সূর্যকান্ত একটা এমন সিদ্ধান্ত নিয়ে বলছেন, মন্তব্য করছেন, অবজারভেশন দিচ্ছেন যে ট্রেড ইউনিয়নই দায়ী। এই যে শিল্প বন্ধ হচ্ছে অনাবশ্যক, তিনি এই কথাটি হচ্ছে ওখানে বললেন। অথচ আমাদের দেশ মানে আইএলওর সঙ্গে কিন্তু সংযুক্ত, এবং সংযুক্ত হয়েই তারা সেখানে কাজ করছে। লেবার কোডের এই জায়গাটা থেকেই ভাঙা যেতে পারে। আমরা যেখানে দায়বদ্ধ, বিশ্বব্যাপী শ্রমিকদের যে দীর্ঘ অধিকার, সেই অধিকারগুলিকে যে আমরা পেয়েছি, সেটা কি তারা করতে পারেন? কখনোই তা হচ্ছে যে করতে পারেন না। এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে, এবং যে মাঝারি যে শিল্প বা এই যে ছোট শিল্পগুলি রয়েছে, তাদের ন্যূনতম মজুরির যে প্রশ্ন, এই ন্যূনতম মজুরির প্রশ্নে যে 26,000-এর কথা, তার শ্রম কোডে কোথায় তার নিশ্চয়তা দিয়েছে? তার নিশ্চয়তা কি দিয়েছে? আবার যদিও বা তারা দু একটা কথা বলে থাকে ভালো, কিন্তু তার আর্থিক দায়িত্ব কে নেবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও প্রভিডেন্ট ফান্ডে যে 12% শ্রমিকরা রাখতো, সরকার 12% দিচ্ছিল। এই যে 24% এবং তার ইন্টারেস্টের পর তারা সেখান থেকে টাকাটা একটা তারা পেতেন। এখন সেটাকে 10% করা হয়েছে। 10% করার অর্থটাই হচ্ছে 2+2, অর্থাৎ হচ্ছে 4%-এর যে ইন্টারেস্টটা, সেটা সবশেষে দিতে হলো না। শ্রম কোডের সবটাই ফাঁকি, এবং সেটা পুরো মালিকদের জন্য কোড, শ্রমিকের কোনো কোড এখানে নেই। যদি ছোট করে, যদি ইন ব্রিফ বলতে হয়, এটা ভয়ঙ্করভাবে শ্রম বিরোধী একটা আইন এসেছে। এর বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া কোনো বিকল্প আমাদের সামনে খোলা নেই। অথবা আজকে ঠিক কি ঘটনা ঘটলো? ঠিক কোন জায়গায় এই ঘটনা ঘটলো? পুলিশের সঙ্গে আপনাদের বাকবিতণ্ডা? প্রথমত, আমরা কোনো মাইক ব্যবহার করিনি পরীক্ষা চলাকালীন হুম, সময়। হুম। 2, আমরা কোনো রাস্তায় অবস্ট্রাকশন করিনি পরীক্ষার্থীদের জন্য। 3, বেফির পক্ষ থেকে স্টেট ব্যাংকের সামনে একটা ব্যানার রাখা হয়েছিল। আচমকাই সেখানে পুলিশ ঢোকে, এবং পুলিশ ঢুকে বলে, জোর জবরদস্তি তারা বলে যে আপনারা গেট খুলুন। গেটটা ভিতর থেকে তালাবন্ধ। আমরা গেট খুলবো কেন? গেট খোলার দায়িত্ব তো অ্যাডমিনিস্ট্রেশনের। হুম, তারা খুলবেন। আমরা বাইরে আছি, ভিতরে কেউ নেই। সেখানে দাঁড়িয়ে যখন, মানে আমরা স্বাভাবিকভাবেই সেখানে, আমরা একজন, মানে মানে আজকের এই ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকের আমরা সহমর্মী, এবং সহমর্মিতা জানাতে আমরা যারা কল দিয়েছিলাম যে আমরা সহমর্মী হব, আমরা বলি যে দেখুন, আমরা খুলবো না, আপনি খুলে দিন। উনি প্রথমেই সেই ব্যানার ছিঁড়ে দেন, ছেঁড়ার চেষ্টা করেন, কিন্তু ছিঁড়তে আমরা দিইনি। আমরা বলছি আপনি নিয়ে নিতে পারেন, আপনি খুলে নিন, গেট আপনাকে খুলতে হবে, গেট আপনি নিজে খুলুন, আমরা গেট বন্ধ করিনি। এইটাকে কেন্দ্র করতে গিয়ে উনি কতগুলি, মানে নতুন তারা এখানে এসছেন পুলিশে, তারা এখানকার শিল্প ক্ষেত্রের, এইখানকার ট্রেড ইউনিয়নের
মানে মেজাজ সম্পর্কে তাদের ধারণা নেই। ফলে সেটাই যা ঘটার তাই ঘটেছে। ফলে ভয় দেখিয়ে এখানে ট্রেড ইউনিয়নটাকে ভাঙা সম্ভব নয়, এবং আমি এটাও জানিয়েছি যে আমরা 11 সালের পর আমরা 3 জন, দিলীপ সরকার, অর্পণ মুখার্জি এবং হচ্ছে নির্গুণ দুবেকে, এবং জামুরিয়ায় হচ্ছে ভীমরাজ তেওয়ারি, আমাদের কিন্তু এই লাশগুলোকে আমরা কিন্তু জ্বালিয়ে এসেছি। ফলে আমাদের সঙ্গে অর্থাৎ খুনের হবার পর কোনো খুনিকেই হচ্ছে ধরা হয়নি কো, অথচ তারা আজকে আমাদেরকে আক্রমণ করতে চাইছে। এইটা হচ্ছে যে সবাই দেখেছে ভিডিওতে কি হয়েছে না হয়েছে। আসলে চোখ রাঙালে তো কেউ সহ্য করবে না। আজকের দিনটা বদলানোর সময়, তবে বদলানোর সময় যদি তারা চোখ রাঙায় আমাদেরকে, তাহলে সেটা আমরা সহ্যও করবো না, কারণ আমরা তো শ্রমিকের স্বার্থে আছি। অনেক ধন্যবাদ পার্থবাবু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে, রাখছি।